এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমার বউ আছে, বাচ্চা আছে, যুবরাজ আছে। এই যুবরাজ, এই জানাত, আরে আস্তে আস্তে টানটানি করেন না। এই ছাগল মানে ওর একটা নাম আছে, যুবরাজ। দেই আর ধরো ধরো। মধু ছাগলের নাম নাকি যুবরাজ? এ ঢাকার বাস্তি দেখছো কেমনে চালায়? পাগলের মতো চালায়, আর আরে। চালাতে দেয় না। এটার নামই ঢাকা শহর। ঢাকা শহরে মানুষ আর মেশিন একই কথা। আয় যুবরাজ আয়। ছাগল আনছি কেন মারে? তুমি যেমন আমাকে সন্তান, এই যুবরাজ আমাকে সন্তান। আমার ঘর বাড়ি ডুবে গেছে, যুবরাজ কি ফালায় রাখতে পারি, এই জন্য লয় করে নিস। যুবরাজের আব্বা, আপনি যে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আইছেন, বাইরের বাসায় যাইতেছেন, এত কিছু আনার কি দরকার ছিল? নাই না কি করুম কম, আমার ভাই লাখে একটা এত ভালো রেজাল্ট করছে, আমার গ্রামের গর্ব। আমার গ্রামের সবাই তারে রাজা কয়। হ্যাঁ, রাজা কে বানাইছে? আপনি তো বানাইছেন। খেতে খামারে কাজ কাম কইরা হ্যাঁ টাকা পয়সা দিয়া দিয়া পড়ালেখা শিখাইছেন। তো বাইর লিয়া করুম না তো কাল লিয়া করুম। এখন বন্যায় জামগো সবকিছু বাইসা গেল, আমরা তো ব্যাং হয়ে উঠছি। এখন আপনার বাইরের বাসায় থাকতে হইতাছে। আরে ভাইয়ের বিপদেই তো ভাই আসবো। শোনো, এত মন খারাপ করো না। আমাকে ভাঙ্গাচোরা ঘর বাড়ি ভাঙ্গে গেছে, তাতে কি হয়েছে? এখন আমরা ভাইয়ের রাজপ্রাসাদে গিয়ে থাকুন। দেখো আমাকে ভাই কি খুশি হয় আমার দেখলে। আমরা রাজপ্রাসাদে গিয়া থাকুম, বুঝছো? বুঝছো মা? ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, ভিতরে আসো। এই তুলি, রেখা, দেখে যাও কারা এসেছে। বসো বসো বসো। কতদিন পর, কই দেখো না কারা এসেছে। হ্যাঁ রাজা, ভাবি আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? এটা তোমার মেয়ে পড়ি না? হ্যাঁ, কত বড় হয়ে গেছে। আচ্ছা রাজা, তোমরা যে এভাবে না জানিয়ে হুট করে চলে আসলে, মানে আমাদের বাসার ঠিকানা তো তোমরা জানো না, তাহলে আসলে কি করে? সমস্যা হয়নি? ভাবি যে কি কয় না, এই ঠিকানায় কত জিনিসপত্র বানাইছি গ্রামের থেকে, এই ঠিকানা কি ভুল হয়? আম্মু দেখো, ওরা ছাগল এনেছে। আম্মা, এটা ছাগল হইলেও ওর একটা নাম আছে, ওর নাম যুবরাজ, ওরে যুবরাজ করে ডাকবা। ছাগলের নাম কি আবার যুবরাজ হয়? হয় মা, তোমার যেমন নাম আছে, পরীর যেমন নাম আছে, এই ছাগলের নাম আছে, ওর নাম যুবরাজ। এখন থেকে তোমরা দুই বোন এই যুবরাজের সাথে খেলবা, তোমাকে নতুন একটা খেলার সাথী হইলো। রাজা, তোমার যুবরাজকে বাহিরে রেখে আসো না ভাই, ড্রয়িং রুমটা নোংরা করে ফেলছে। কি যে কর না ভাবি, যুবরাজ আমাকে লগে লং জার্নি করে আইছে, পুরা টায়ার্ড হয়ে গেছে, একটু বাতাসে জিরাক, পরে ঘুমের টাইম হইলে বাইরে রেখে আমই। হ ভাবি, ওর তো শরীরটা বেশি ভালো না, বাসের মধ্যে সারাক্ষণ ম্যাঁ ম্যাঁ করছে, খাড়ায় করায় নিয়ে আইছি, সিট পাই নাই তো, ও একটু জিরাইলো, পরে আমি থুয়া মনে। আরে এখন তো এইসব কথা,
আগে কয়দিন থাকবা? এক সপ্তাহ আগে কিন্তু যাইতে দিব না। আবার কালকে সকালবেলা কইস না বাড়ি যামু গিয়া। ভাই এবার যাওয়ার লিগে আসি নাই, এবার একদম থাইকা যাবো, পুরা শহরে হয়ে যাবো, কাজ কাম খুঁজে লমু, একদম তোমাগুলোকে এক পরিবার হয়ে থাকুম। ওয়াও, খুব ভালো খুব ভালো। তুমি তো আমাদের দুজনকে অনেক বড় সারপ্রাইজ দিলে রাজা। তুমি নিশ্চয়ই অনেক খুশি হয়েছো। ভাবি কি ভয় পাইতেছেন নাকি? আমরা কিন্তু জায়গা দখল করতে আসি নাই। আরে কি কও না গো এসব কথাবার্তা। ভাই বাড়িতে আইছে, আসার পর তো পুরো বাড়ির পরিবেশটাই বদলে গেছে গা। ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ রনি, একটু শুনে যাও। হ্যাঁ, তারা মানে একটু ফ্রেশ ট্রেশ হলো, তার ভাবি তা করে নাস্তা দিতেছে। হ্যাঁ ভাত নাই, নাস্তা করুন কে? আরে ভাই এখন তো দুপুরের খাওয়ানোর টাইম না, বুঝছিস না? আর ওই তোর ভাবি রাইতের রান্ধন এখনো কমপ্লিট করে নাই। তারপর তুই একটু ফ্রেশ ট্রেশ হয়ে এলো, নাস্তা পানি খা, তারপর দুই ভাই মিলে মজা করে ডিনার খাবো না। আপনি যে কি কোন না এই বাত শুরু করছেন। আমরা কি জানে যে আমরা মোবাইল জানলে চিঠি রান্ধতে টান্ধতে তুই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে নাস্তাই খামু, কিন্তু আমার নাস্তার লগে ভাবির কই এক বালতি পানি দিতে, যুবরাজের গলা শুকায় গেছে। খাবি খাবি পানি খাবি? ওকে ঘুতা দেয়। না না, অনেক ভালো, যদি বেশি বিরক্ত করে কেউ তখন যায় কোথায় দেয়। কিরে যুবরাজ, তাই না? তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। দেখো আমি তোমাকে ক্লিয়ার বলে দিচ্ছি, এই গেঁয়ো ভূতগুলো যদি একই ছাদের নিচে আমার সাথে থাকে, তাহলে আমি এই বাড়িতে থাকবো না। প্রয়োজনে আমি বাবার বাড়ি চলে যাবো। তুই একটু শান্ত হও তো রেখা। ওরা মাত্র এসেছে, একটা দুইটা দিন থাকুক, আমি ওদেরকে বুঝিয়ে বলছি। আরে ওর কি কোনো কিছুর অভাব আছে নাকি? হ্যাঁ, ওদের মতো লোক কি ঢাকা শহরে এসে থাকার মতো নাকি? ওদের জায়গা জমি কোনো কিছুর অভাব নেই। আমি ওকে কতবার বলেছি না শহরে এসে কিছু করতে? অলওয়েজ তো বলেছে যে এই ইট কাঠ পাথরের মধ্যে ও মানুষ হিসেবে কিছু করতে পারবে না, ওর পক্ষে কিছু করা অসম্ভব। একদিন, দুই দিন, তারপর 1-2 সপ্তাহ, তারপর 1-2 মাস, পরশুদিন তুলির জন্মদিন, সোশ্যাল মিডিয়াতে কভারেজ হবে। আমি কাদেরকে পরিচয় করিয়ে দেব? হ্যাঁ, এই গেঁয়ো ভূতদেরকে? আমার মান সম্মান কিছু থাকবে? তাও যদি তোমার আপন ভাই হতো। তারপর একটা কথা ছিল, সে তোমার সৎ ভাই। আস্তে কথা বলো রেখা। রাজা যদি শুনতে পারে তাহলে বিশ্বাস করো ও কিন্তু কেলেঙ্কারে বাঁধিয়ে দেবে। তাহলে কি করব? সত্যকে সত্য বলবো না? সৎ ভাইকে সৎ ভাই বললে দোষ, তাই না? এই একটা শব্দ সৎ ভাই, এটা শুনলে না মানে মাথায় রক্ত চিরিক দিয়ে ওঠে। আমার কাছেও বিষের মতো, রাজার কাছেও বিষের মতো। আমার কাছে ভাই মানে ভাই, ও আবার ছোট ভাই, কিন্তু ও সবকিছু করেছে জীবনে বড় ভাইয়ের মতো। আমি কলেজে পড়াশোনা করেছি, ও খেতে হাল চাষ করেছে। আমি কোচিং করেছি, ও জমি বিক্রি করে সেই খরচ দিয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দাঁড়িয়ে আছি না রনি, এই জায়গায় পুরোটাই রাজার অবদান। আজকে বন্যায় ওর জমি জিরাত সব গেছে, নাহলে রাজার মতো মানুষ শহরে এসে থাকে? কিন্তু আজকে ও যদি শুনতে পায় ওকে আমি সৎ ভাই বলে অ্যাড্রেস করছি, এই নদীতে বন্যায় জমি জিরাত হারিয়ে না যত কষ্ট পেয়েছে তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পাবে। সেটা তোমার মাথা ব্যথা, তোমার ভাইয়ের মাথা ব্যথা, আমার না। আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার সম্মান আছে, আমার সমাজ আছে। তোমার এই সমস্ত থার্ড ক্লাস মার্কা ভাই নিয়ে আমি পড়ে থাকতে পারবো না। এত কম মরিচ এতটুকুতেই হয়ে যাবে? সেরা রাঁধুনির জাদু। এই রাঁধুনি না, এই রাঁধুনির জাদু। রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে। তাই রাঁধুনিতে থাকলে 2টি লাভ, মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। ওরে বাবা, ছাগল নাকি? হ্যাঁ, ছাগল এলো কোত্থেকে? ওরে, তুলি, তোমাকে আমি ডাকছি, এখানে কি করছো তুমি? হ্যাঁ, তোমাকে না নিষেধ করেছি ছাগলের কাছে আসবে না? চলো বাসায় চলো এক্ষুনি। যত সব এই আনকালচার লোকগুলোর সাথে থাকতে থাকতে তুমি একটা আনকালচার হচ্ছ। মা, এভাবে কথা বলতে হয় না। তোমার মেয়ে তো শহরে থাকে, ও তো কখনো ছাগল দেখেনি, তাই একটু খেলা করছিল, ছাগলের সঙ্গে আদর করছিল। আর বলবেন না আন্টি, আমার হাজবেন্ডের কিছু গেস্ট এসেছে গ্রাম থেকে, গেঁয়ো ভূত কতগুলো। নিজেরা তো এসেছেই, আবার এই ছাগলটাকেও সাথে করে বেঁধে নিয়ে এসেছে। মা, এই গেঁয়ো ভূত টুত এসব কোনো মানুষকেই বলবে না।
আমরা সবাই গ্রাম থেকে উঠে এসেছি। গ্রামের গেঁয়ো-ভূতরা চাষাবাদ করে বলেই কিন্তু আমরা ভাত খেতে পাই, সুস্থ থাকতে পারছি। একটাবার ভাবো তো মা, তারা যদি হাত গুটিয়ে এই শহরে এসে বসে থাকতো তাহলে আমরা খাবারটা কোথায় পেতাম? আমি নিজেও গ্রামের মেয়ে। আমার ছেলে মেয়েদেরকে থাকতে বলেছিলাম চল দল বলে গ্রামে গিয়ে চাষাবাদ করে সবাই খুব সুখে শান্তিতে থাকি। কিন্তু আমার ছেলে মেয়ে শুনলই না, তারা চলে গেল বিদেশে। আর আমি একা এই বাড়িতে পড়ে রইলাম। এই ছাগলটা কার? আচ্ছা কিছু মনে করো না, এইটুকু নোংরা করেছে তো আমি আমার কাজের লোক দিয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছি। আপনার কাজের লোক দিয়ে পরিষ্কার করাবেন? আপনার কাজের লোক তো একদিন আসলে 10 দিন মিস দেয়। কি করে রাখেন আপনি এমন কাজের লোক বলেন তো? আমার ঘরে যদি এই মহিলা কাজ করতো আমি তো কবে ঘাট ধরে বের করে দিতাম, বেতন তো দিতামই না। এই মা চলো। যুবরাজ বাবা আমার, আরে না খাইতে খাইতে শুকাই গেছস। দেখ কত কষ্ট করে তোর লিগে কাঁঠাল পাতা পাইছি। ঢাকা শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, একটাও গাছ নাই। কি করুম ক? যেখানে মানুষের থাকার কথা ওই জায়গায় সব বিল্ডিং হয়ে গেছে। এই জন্যই আমি ঢাকা শহরে আইতে চাই নাই। খালি তোর আর পরের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকা শহরে আইছি। খা, পেটটা করে খা। তুমি বুঝি এই ছাগলের মালিক? ছাগলের মালিক আমি কেমনে হবো? এই দুনিয়ার সবকিছুর মালিক তো আল্লাহ, তেমনি ওর মালিকও আল্লাহ। আমি খালি পাহারাদার মাত্র। আপনি কে? আমি এই বাড়ির পাহারাদার। কি কর? এরকম একজন বয়স্ক মহিলার পাহারাদার রাখছে? তোমার মতোই বললাম। তুমি যেমন বললে যে এই ছাগলের মালিক আল্লাহ, তুমি ছাগলের পাহারাদার, ঠিক তেমনি বললাম যে এই বাড়ির মালিক তো আল্লাহ, কিন্তু এই বাড়ির পাহারাদার আমি। ও বুঝছি, আপনি কিন্তু অনেক মজার মানুষ আছেন খালাম্মা। তুমিও ভীষণ মজার মানুষ। বাবা তোমার নাম কি? খালাম্মা আমার নাম রাজা, আর এটা আমার ছাগল। ছাগল কইলে ভুল হইব, ভাই আমাকে পরিবারের সদস্যের মতো। আর একটা নাম আছে, ওর নাম যুবরাজ। আমরা খুব আদর করি ওরে। যুবরাজ? হ্যালো যুবরাজ। এই খালি তো পাতা খাস, ওই দেখ খালাম্মার দিকে চা একটু। রাজা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি ওপরে বেড়াতে এসো কেমন? আচ্ছা খালাম্মা। বাই যুবরাজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছস ঢাকা শহরে ভালো মানুষ আছে, কি সুন্দর করে কথা কয়। তারে আদর করছে, বোঝা না কিছু, খালি পাতা খাও। ঢাকা শহরের গাছে সব বিষ, পাতা খায় মনে কথা বলতেছ না, তাই না? সেটা বুড়ি খানা। ও মাই গড, মানে বুঝলাম না এগুলো কি ছাগল এখানে কেন? হ্যাঁ এই তোমরা মানুষ নাকি অন্য কিছু? গরু ছাগল সব একসাথে আমার ড্রয়িং রুমে, নোংরা। আমার একদম বমি আসছে। আনকালচার গাইয়া ভূত কতগুলো। এই তোমাদের মতো মানুষ কেন মানে আত্মীয় স্বজন বলে পরিচয় দিতেও ঘৃণা লাগে আমার। ভাবি আসলে ইয়া আল্লাহ, মানে আমার সোফার মধ্যে ছাগল পটি করে দিছে। এই তোমরা জানো এই সোফার দাম কত? দাম কত জানো? ভাবি যুবরাজ তো কোনোদিন ঢাকা শহরে আসে নাই। সোফা, নরম সোফা পাইয়া এনে বইয়া পেট পরিষ্কার করে ফেলাইছে। আমি পরিষ্কার করে দিতেছি ভাবি। তোমার যা খুশি করো, আমি আর এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। আপনি যে কি না, আপনি বুঝেন না যুবরাজ যেমন দামি সোফার মধ্যে বসাইছেন কেন? আর আমি বসাইছি নাকি? ও নিজে থেকে উঠছে। আচ্ছা আমি পরিষ্কার করে দিতেছি। আরে আমি উঠাইছি, যুবরাজ একলা একলাই উঠছে। এই চিপার মধ্যে ঢুকছে আবার, দেখো আবার নিচে তো সরাই গেল গা। যুবরাজ কই গেছে? পিছিয়ে গেছে নি? যুবরাজ যুবরাজ নাই তো নে, আয় হায় যুবরাজ, আমি বাইরে দেও আমি যাতেছি।
কুসুম সোনা রে, পুচলু বাবা রে, কুসুম সোনা রে, তুমি আমার সঙ্গে খেলবে, কথা বলবে? ওলি ওলি সোনা, কথা বলতে চাও আমার সাথে? যুবরাজ, কিসের বাবা রে, যুবরাজ, বুঝলি সোনা রে, আমার পুচলু সোনা রে, ওলি ওলি ওলি। খালাম্মা আসসালামু আলাইকুম। ওই আমগো ছাগল এখানে চলে এসে। ও, এই ছাগলের মালিক তুমি? তুমি? আমি রানী, আমি ওই রেখা ভাবি গো বাড়িতে আইছি। ও, তুমি রেখাদের বাড়ির নতুন কাজের লোক? জি, কাজ করি। আরে মা, তুমি কিছু মনে করো না, তুমি কি একটু আমার বাড়িতে কাজ করে দিতে পারবে? মানে জানো, ও অনেক কাজের লোক রাখি, কিন্তু এই যে আমি একা থাকি তো পুরো বাড়িতে আর কেউ থাকে না। শোনো মা, তুমি বেতন নিয়ে চিন্তা করো না, তুমি যা টাকা চাও আমি তাই দিব। খালাম্মা, আপনি মুরব্বী মানুষ, আমার মায়ের মতন। আপনার বাড়িতে কাজ করতে হইব তো টাকা পয়সা দেওয়া লাগবো না, আমি এমনিতেই কাজ করে দিয়ে যাবো না। মা, মারে আয় তো একটু কাছে আদর করে দে। এই যুবরাজ তোমার না? এর নামও জানেন আপনি খালাম্মা? আয়, খালাম্মারে তো অনেক জ্বালাইছস। যুবরাজকে নিয়ে মাঝে মাঝে এসো, অন্তত ওর সাথে গল্প গুজব তো করতে পারবো, আসো আমার সঙ্গে গল্প করবে, তাই না? ঠিক আছে খালাম্মা, মনে আসি। আসসালামু আলাইকুম। মা ও রাগ করছে, দেখছেন? রাগ করস কে? বাই যুবরাজ, বাই। এখানে সেখানে পেট পরিষ্কার করবি না, বুঝছস? বুঝছস না তো কিছু, ওই সব ছাগল। বুঝছ? যাও, এখন ঘুমায় পড়ে রাই দিচ্ছে না, যাও। ও ভাইজান, আসো বসো। না, তোর লগে একটা কথা দিতে আইছিলাম। কও ভাই, কি কইবা? ইয়ে, বাসায় কালকে একটা অনুষ্ঠান আছে, ছোট মোটো, তুলির বার্থডে, তো কিছু গেস্ট মেস্ট আইতো আর কি। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আরো কিছু বলতে হবে না? গেস্ট আসলে তো গেস্ট অনুযায়ী ঘরটাকে সাজাতে হবে, তাই না? না, মনে কর আমার তো ফ্ল্যাটটা শুরু না, রুমও নাই তেমন বেশি, তারপরে ধর হোটেলও ভাড়া করতে পারবো না, তো শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইতেছে কালকে, তো মনে কর অসম্মান হয়ে যাবো নাইলে, তাকে সামনে তো অসম্মান হইতে পারবো না। ভাইজান, তাহলে কি তুমি আমাকে বাড়ি থেকে বাইরে যেতে কইতেছো? আরে না না, সি সি সি, কি কস না কস, তোরা কি আমি চলে যেতে কইতে পারি নাকি? আমি খালি কইতেছিলাম তুই শুধু। আচ্ছা, তুমি এত ইনায় বিনায় কথা বলতেছো কেন? হ্যাঁ, ডিরেক্টলি বললেই পারো। শোনো রাজা, যেহেতু মেহমান আসছে তাদেরকে তো আমাদের থাকার ব্যবস্থা করতে হবে, তাই না? আর এই ঘরের অবস্থা তো যা তা করে রেখেছো। তাই বলছিলাম, তুমি আর রানী যদি ওই সিঁড়ির নিচে জায়গাটাতে একটু ব্যবস্থা করে নিতে কয়েকদিন থাকার জন্য, তাহলে খুব ভালো হতো। অবশ্য এটা কিন্তু ভালোই হয়। এই ঘরটা তো চারপাশে আটকা, একদম আলো বাতাস ঠিক মতো ঢুকে না। সিঁড়ির ঘরে ভালো হইব, বুঝছো না নি? সিঁড়ির ঘরে আলো বাতাস ভালো পাওয়া যাবো, আকাশ দেখা যাবো, যুবরাজ তো শুয়ে শুয়ে আকাশ দেখতে পারবো। ভাইজান ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আমরা সিঁড়ি ঘরে চলে যাবো না? না না, অহনি গেলে ভালো হয়, সকালে তো গেস্ট তো চলে যাইব, একটু ঘরটার গুছানি লাগবো না? ওখানে যেতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরে চলো মা। হ্যাঁ, আমরা সিঁড়ি নিচে যাই। আমার মনে হয় কি, ভাই ভাবি হারা চায় না আমরা এনে থাকি। আমরা থাকা তো মনে হয় অসুবিধা হইতেছে। চলেন আমরা গ্রামে চলে যাই। মানে সব সময় এক লাইন বেশি বুঝো। একটা রাইটের লেগে সিঁড়ি নিচে থাকতে দিছে, এর লেগে ধরে নিলা তারা আমাকে ভালোবাসে না। থাকবো তো আত্মীয় স্বজন আইব। আমরা যদি ঘরে শুয়ে থাকি, আত্মীয় স্বজন থাকবো কোন জায়গায়? কেন গ্রামে যখন কোনো বিয়া লাগে,
তখন আমরা আত্মীয় স্বজন লিগা পুরা বাড়ি ছাইরা দিই, আমরা যাই খের দিয়া বিছনা পাইতে শুয়ে থাকি, তখন মান সম্মান যায় না। এখন আছে মান সম্মানের কথা কইতে। আপনি সবসময় নিজের মতো করে সবকিছু বুঝেন। কালকে যে তুলির জন্মদিন, কি দিবেন জন্মদিনে কিছু ভাবছেন? ওরে টাকা পয়সা তো কিছুই নাই, চিন্তার মধ্যে ফেলাই দিলি না। আমার এই স্বর্ণের চেইনটা উপর হিসেবে দিয়েন। কি কস? এটা তো আমাকে বিয়ার চেইনি, এই একটাই স্বর্ণ অলংকার আমি দিছিলাম তোরে। মাইয়ার জীবনের সবচেয়ে বড় অলংকার হইতেছে তার স্বামী আর স্বামীর সম্মান। কালকে আপনার যদি সম্মানই না থাকে তাহলে আমি অলংকার দিয়ে কি করব? এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দারুণ ছিল আপু, দারুণ, রান্নাটা খুব ভালো হয়েছে। কি নতুন বউ রাখছিস নাকি? হ্যাঁ, কে মেয়েটা? পার্মানেন্ট না ছোটা বুয়া? মানে ও যদি ভালো কাজ করে তাহলে তো আমাদের বাসাতেও কাজ করতে পারে। ও কত টাকা নিবে একটু কথাটা তো বলে দেখ। ওয়াও, দেখতে সুন্দর। আচ্ছা তুই বস, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ছেলে এদিকে কোক দে। এই শোন, জুতাটা মুছে দে, খাবার সময় ময়লা পড়েছে। আমি তো এবারের আরে তোর পরিচয় জানতে চেয়েছি। হু দ্য হেল আর ইউ? তুই চেয়েই হ, তুই কাজের ছেলে, কাজ করবি। জুতাটা মুছ। কি অবস্থা? খাবার ঠিক ছিল? আরে প্লেট খালি কেন? খাও। এদিকটা দে। আরে জোরে চাপ দিস না, দামি জুতা ছিঁড়ে যাবে তো, আস্তে কর। হ্যাঁ যা। কি ব্যাপার, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কি কাজ করলে রে আজকে? হ্যাঁ, তোমার ভাইকে দিয়ে আমার ভাইটাকে অপমান করালে। আমি যা করেছি বেশ করেছি, যদি প্রয়োজন হয় আরো করব। কড়াই গন্ডা সব উসুল করি। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলো তো? না মানে ঢাকা শহরে তো এখন কাজের লোক পাওয়াটা খুব মুশকিল ব্যাপার, তাই না? তার উপরে আবার ঘর ভর্তি এত গেস্ট, সবার কাজ, অনেক চাপ। তোমার ভাইয়ের বউটা তো সারাদিন বসে কি সময় কাটায়, সে যদি টুকটাক কাজ করে তাহলে তো আমার উপরে চাপটা একটু কম পড়ে। আবার দুদিন পরে তো তুলির স্কুল খুলে ফেলবে, ওকে স্কুলে আনা নেওয়া করা অনেক ঝামেলা, এত চাপ তো আমি নিতে পারবো না। ও যদি এটা করে সেক্ষেত্রেও আমার অনেক হেল্প হয়। আর তোমার ভাই, সেও মনে করো তোমার কিছু কাজ করলেও, যেমন টুকটাক বাজার করে দেয়া, এটা সেটা করা, এটার বিল সেটার বিল, কত কিছু আছে টুকটাক কাজ, সব করে দিল তোমার ভাই, তাহলে তো সবকিছু উসুল হয়ে যাচ্ছে। না মানে আসলে আমি ভালোর জন্যই বলছি, কারণ এভাবে বসে থাকলে তো আসলে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে দুদিন পরে। আর কত শুয়ে বসে খাবে বলো?
এভাবে কি মানায়? কেউ কারো বাড়িতে পড়ে এভাবে খায় শুয়ে বসে, দেখতেও তো বাজে লাগে। তাই বলছিলাম ওরা যদি টুকটাক কাজের ভাগগুলো নেয় তাহলে আমরাও একটু নিস্তার পাই, ওদেরও কিছুটা লাভ হলো, তাই না? সবকিছু কড়ায় গন্ডায় উসুল। কি বলছো এগুলো রেখা? তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি তাই হবে। তোমার মতের বিরুদ্ধে যাওয়ার কোনো সাধ্য আমার আছে? ইয়েস, মাইন্ড। আমি বুঝে গেছি রানী, এই বাড়িতে থাকলে ওরা তোরে কাজের বেড়ি বানাই ফেলাইবো। আমি তোরে কাজের বেড়ি হইতে দেব না। দরকার হলে আমি রিক্সা চালাবো, দিন মজুরি করুম, তারপরে তোর আমি এই বাড়িতে থাকতে দেবো না। এই বাড়ির থেকে আমি অন্য বাড়িতে নিয়ে যাবো তোরে, আলাদা বাসায় ভাড়া রাখুম তোরে। কি যে কর না আপনি, নিজের বাড়িতে কাজ করলে কি কেউ কাজের বুটি হয় কোন? তাছাড়া আমগো যে আত্মীয় স্বজন কইব, আরো শরম পাইব না? কত বড় লোক আত্মীয় স্বজনরা আইছে, মেহমান আইছে, হ্যাঁ গো সামনে আমগো তো কাজের লোকই লাগে। দেখেন আপনার ভাই ভাবি আমগো তো অনেক বড় উপকার করতেছে, আমগোর আশ্রয় দিছে, থাকুনের জায়গা দিছে, খাইতে দিতেছে। গায়ে গতরে একটু কাজ করলে যদি তাকে সাহায্য হয় করি, সমস্যা নাই। তাক মন খারাপ করেন না। এই নাও, এখানে তুলে কিছু ছোটবেলার কাপড় আর আমাদের একটু পুরনো শাড়ি আছে, আজকের পর থেকে এগুলোই পরবে। তোমার ওই ছিঁড়া ফাটা কাপড় যেন আর পরতে না দেখি, কারণ ওই ছিঁড়া ফাটা কাপড় পরলে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়। আপনি তো ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না, এভাবে করলে তো চলবে না। এই বয়সে কত আর খাবো? না, বিপি এত কমে গেলে যে কোনো সময় তো আপনি আরো বেশি সিক হয়ে যাবেন, পড়ে যাবেন। খালাম্মা, আমার কাজ শেষ, দুপুরে কি খাইবেন? রান্না শুরু করে দিই। ওই একটু সবজি করো, মুরগির মাংস, আর তোমার যেটা পছন্দ হয় করে ফেলো। এই যে রানী, এটা আপনার জন্য। যে আপনি আমারে উপহার দিতেছেন কেন? আমি তো আপনার কাজের লোক না, কাছের লোক না, আমি আপনার উপহার নিতে পারব না। মা, এগুলো উনি দেননি তোমাকে, আমি কিনেছি তোমার জন্য। মানে তুমি প্রতিদিন এত পুরনো কাপড় চোপড় পরে থাকো, আমার দেখতে ভালো লাগে না মা, সেই জন্য এগুলো সব তোমার জন্য কিনেছি। এখানে তোমার জন্য শাড়ি আর জামা কাপড় আছে, ওগুলো সব পরির জন্য। খালাম্মা, এত কিছু কি দরকার ছিল? এইগুলো কিনেছি ওই যে পরি সুন্দর সুন্দর জামা কাপড় পরে একেবারে পরীর মতো আমার সামনে ঘুরে বেড়াবে, সেটা আমার দেখতে ভালো লাগবে। আচ্ছা খালাম্মা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। গরম খবর আছে, তাজা খবর, শুনলে একদম পাগল হয়ে যাবি। কি খবর? ভোলা ভালা সতী সাবিত্রী চেয়ারের একটা মানুষ আছে না? কার কথা বলছিস? তোর ওই কাইয়াতে বোরের বউ রানী, তাকে দেখলাম ডাক্তারের সাথে ঢলাঢলি করছে, ঢলাঢলি করে নতুন শাড়ি গিয়ে পাচ্ছে, আরো গিয়ে পাচ্ছে, আমরা তো বলতেও পারবো না। তলে তলে এত দূর? হ্যাঁ, নিয়তি কেন যে এত নিঠুর, আপনকে
ছুঁড়ে ফেলে দেবে ভাবে। ভাবি এখানে না আরো 3টা চেয়ার আছিল? হ্যাঁ ছিল তো, ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। ও তাইলে আপনাদের খাওয়া শেষ হলে তারপরে আমরা খামুনি। না না, পরে বসার কি দরকার, এখনই বসো। ওই যে নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়ো। সমস্যা নাই, বাড়ির মানুষ মাটিতে বসে খাইলে ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। পরি পরি আমার কাছে তো না আপনার কাছে যাও। তুমি কি দিয়ে ভাত খাইবা? মাংস দিয়ে খাইবা? পরি দিলে মাংস দিও। রানী, ওইখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো দিয়ে নাও। হ্যাঁ ভাবি, পরির লেগা 1 পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তাই সপ্তাহে 1 দিন মাছ আর 1 দিন মাংস থাকবে, আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এসবই চলবে। তোমাদের যদি সেটা সমস্যা হয় তাহলে তো আমরা চলে যেতে পারি। আম্মা, আলু ভর্তা ডাল দিয়া ভাত খাও। মাংস খাইতে হইব না, আলু ভর্তা ডাল দিয়া খাইলে তুমি বড় হয়ে পাইলট হইতে পারবা, প্লেন চালাইবা। আম্মু, আলু ভর্তা দিয়ে ভাত খেলে বলে পাইলট হওয়া যায়। আমি মাংস খাবো না, আলু ভর্তা খাবো। থাক, এত রাগ করেন না। দুপুরে কিছু খাইলেন না, রাইতেও কিছু খাইলেন না। এমনি না খেয়ে থাকলে তো শরীর খারাপ করব। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিয়েছি। তা একটা জিনিস নিয়ে আফসোস লাগে, স্বপ্ন দেখছিলাম মাইয়াডারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো, কিন্তু মায়াডারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না। কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই। অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া, আমার তো কোনো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষও নাই। কি যে করুম, কেমনে খাবো, কেমনে থাকুম, কিচ্ছু বুঝতেছি না। এসব অপমান আর ভালো লাগে না। আপনার ভাই ভাবি করে দোষ দিয়ে তো লাভ নাই। ঢাকা শহরের সবাই একটু হিসাব করে সংসার চালায়, আর বউ মানুষ তো একটু হিসাব করবই। বউ হিসাবই না হইলে কি আর সংসার চলবো? হ্যাঁ, 3 জন সদস্য, আমরা আরো 3 জন হ্যাঁ এনে থাকতাছি, খাইতাছি, একটু হিসাব তো করবই। আপনি এসব নিয়ে আর মন খারাপ করেন না। এক গ্লাস পানি খাওয়াবি? বহেন, আমি আনতাছি। ঘুমাইতেছো না কেন?
রানী একটা বার সুযোগ দে, যত টাকা চাস আমি দিব, টাকা কোনো ইস্যু না। তুই একটা বার ভালোবাসার সুযোগ দে। আমি ডাক্তারের সাথে তুই টলাটলি করিস, একটু হাসাহাসি করিস, আমার সাথে এমন করিস না। আমি কাছে আসলে আজকে আমি পানি আনতে গেছিলাম, আমার খুব রাস্তাতে আমার জড়ায় ধরছে। দুলা ভাই, এই মেয়েটা অন্ধকার আমাকে চাপড়ে ধরেছে। ওকে নাকি গ্রামের সবাই রাতের রানী ডাকে, একটা বাজিতের জন্য। তোর এত বড় সাহস, তুই আমার বউরে নিয়ে বাজে কথা কস, একদম মাটি লয়ে যায় না ভালো শহরের বাচ্চা। রাজা, মুখ সামলায় কথা বলো। কাকে নিয়ে বলতেছো এগুলো? আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। রানী, এখানে যদি আমার ভাইকে নিয়ে বানায় বানায় আরেকটা ফালতু কথা বলা হয়, আমি কিন্তু কালকে সকালে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি এই বাড়িতে থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার। এই হারামির বাচ্চা আবার বউর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওর ভালো পাবি। কারে কি বলো স্যার? কারা কথা আপনি থাকবেন নাকি চলে যাবেন আপনার ব্যাপার? ও আমার বউ, আমার সন্তানের মা, দরকার হলে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে? তুই গ্রামে শান্তিতে থাক। কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই না আমি আর। টাকা দিয়ে দিব না? টাকা তো দিবাই, অনেক টাকার মালিক হইছো না। টাকা দিয়ে যদি সম্পর্কই মাপা যাইতো, তোমার ভাই বলে পরিচয় দিতাম না জীবনে। রানী চল। যুবরাজ চল, চল যুবরাজ, আমরা এখানে থাকতে পারুম না। এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। খালাম্মার কি হচ্ছে? খালাম্মা, খালাম্মা দোকানে পড়েছে। খালাম্মা, খালাম্মা, হায় হায়, খালাম্মা আপনার কি হয়েছে? খালাম্মা তো অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কাছে কোনো টাকা নাই। আরে টাকা পয়সা নাই তো ম্যানেজ করেন না, আপনার ভাইয়ের কাছে যান। খালাম্মা, খালাম্মা, ভাইজান, ভাইজান, ভাবি, ভাইজান কই? খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নাটক করার জায়গা পাও না, তাই না? এই নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য? তোমাদেরকে না ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর আবার কোন সাহসে আসছো টাকা নিতে? যাও, বের হও। ভাবি, খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো। মানুষের জন্য টাকা খরচ করার মতো টাকা আমরা নিয়ে বসে থাকি না। যাও। খালাম্মা, রানী, ভাবির কাছে টাকা চাইছি, ভাবি টাকা দিব না কইছে। আমি টাকা দিব না? আল্লাহ, আচ্ছা এই আমার স্বর্ণের দুলটি বিক্রি করেন, এটা বিক্রি করে তাড়াতাড়ি খালাম্মারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আরে বইয়ের হোসেনকে তাড়াতাড়ি যান। আচ্ছা আগে উঠাও, খালাম্মারে উঠাও আগে, ধরো তো। খালাম্মা, কেমন লাগতেছে আপনার? এই তো, তোমরা না থাকলে তো এইবার আর বাঁচতাম না। খালাম্মা, হায়াত মত তো আল্লাহর হাতে, আমরা তো ছিলাম মাত্র। আচ্ছা, তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না, পরে রানী করো যে ওর কানের দুলটা আছে ওর স্বর্ণের,
ওইটা বেচে দিচ্ছি, টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে। এখনো 500 টাকা আছে, চিন্তা করেন না আপনি। আরে দেখো, মায়ের অসুস্থতার সময় সন্তান পাশে নাই, তারা বিদেশে থাকে, দেশে আসে না। কত করে বলি যে আমি একা একা থাকি, আসে না। সন্তানদের লেখাপড়া করায় এত শিক্ষিত বানায় কি লাভ বলো? কিসের সন্তান, কিসের মা, কিসের কি, সেই তো একাই, কেউ নেই। তোমরা না থাকলে কি হইতো? থাক খালাম্মা, কাইন্দেন না। ডাক্তার কইছে আপনার এখন আর কোনো বিপদ নাই। আন্টি, আন্টি, আপনার এত বাজে অবস্থা হলো, একটাবার আমাকে জানানো প্রয়োজন মনে করলেন না আন্টি? আমি কি আপনার এত পর বলেন কি আমরা এত পর? হ্যাঁ আসলে আন্টি হয়েছে কি, আমরা না অনেক ব্যস্ত থাকি তো, তাই আপনার খোঁজ খবরটা একটু নিতে পারিনি। কিন্তু আন্টি আপনি বা কেমন? আপনার তো শরীর খারাপ, আপনি আমাকে একটাবারের জন্য বলতেন আন্টি। আচ্ছা যাই হোক, এখন আপনার শরীরের কি অবস্থা আন্টি? হ্যাঁ, ডাক্তার কি আপডেট দিল খালাম্মা? এখন জিজ্ঞেস করছো আর বলছো এতই পর? মাগো, কে যে আপন আর কে যে পর আমি বুঝে গেছি। আজকে রাজা রানী না থাকলে আমি তো মরেই যেতাম। ওরাই তো আমার জীবন বাঁচিয়েছে। আর এই যে তোমার আপন ভাই, ভাইয়ের বউ, ওদেরকে তোমরা তাড়িয়ে দিয়েছো কেন? ওদের অপরাধটা কি? রাজা রানীর মতো ভালো মানুষ হয় না বাবা। এই রানী মেয়েটা তার কানের দুলটা বিক্রি করে সেই টাকাটা দিল। ওদের কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম। খালাম্মা, আমি যা অন্যায় করেছি সেটা আমি ভাষায় বলতে পারবো না। ওর ঋণ আমি কোনো শোধ করতে পারবো না। ও কি করেনি আমার জন্য? আমার প্রত্যেকটা লোমকূপ ওর কাছে কৃতজ্ঞ। আর আমি যা করেছি কোনো মানুষের কাজ না, ওর সাথে আমি অনেক অন্যায় করেছি। আপনি লজ্জা দিয়েন না আমাকে ভাই। এখন থেকে যা হয়েছে হয়েছে, ভুলে যা ভাই। আমি জানি আমার মাফ হবে না, কিন্তু আমাকে একটা তুই সেই ভুল থেকে মানে আমার অনুশোচনা করার একটা সুযোগ দে ভাই। আমরা দুইটা ভাই, এক লোকে যে কটা দিন আছে, 4টা ডাল ভাত একসাথে নিচে একসাথে খাবো, আমরা একসাথে থাকো। না ভাই, আমরা শহরে থাকুম না, আমরা গ্রামে চলে যাবো। যতই কষ্ট হোক গ্রামেই থাকুম। আগে চলে যেতাম, অপেক্ষা করলাম খালাম্মাই সুস্থ হইলে তারপরে যাবো। আমরা আজকে চলে যাবো। হ্যাঁ, কই যাবি তুই? তোমাদের কোথাও যেতে হবে না, তোমরা আমার কাছেই রাজা রানী হয়ে থাকবে। ওরা আজ থেকে উপরে থাকবে। ওদের নামে আমি একটা ফ্ল্যাট লিখে দিব। একটা ফ্ল্যাট দিয়ে দেবেন আন্টি? সবকিছু দিয়ে দিলেও তো কম দেওয়া হবে। আরো কিছু যদি আমার থাকতো, ওইসব ওদেরকে দিতাম।